আন্তর্জাতিক আদালতে তার বিরুদ্ধে মামলা দেওয়া উচিত। সার্বভৌমত্বকে ধ্বংসের জন্য, আমার দেশের স্বাধীনতাকে অস্বীকার করার জন্য একটা দেশ স্বাধীন হয়েছে, সেই দেশটার কোনো স্বাধীনতাই নাই, সেই দেশের নামই নাই, সেই দেশের শব্দ নাই। কিসের বিজয় দিবস তোমাদের? ৭১ কি তোমাদের বিজয়, নাকি ৭১ আমার দেশের মানুষের বিজয়? আজ এই বাংলার মানুষের বিজয়। কিন্তু সেই বাংলার মানুষের বহু সংখ্যক নোবেল লরিয়েট এই যাবৎকালে যত নোবেল পুরস্কার পেয়েছেন তারা, তারপরে মার্কিন রাজনীতির বিশেষ করে ডেমোক্র্যাট দলীয় সংসদ সদস্য, সিনেটর, সাবেক প্রেসিডেন্ট সবাই তার পক্ষে ওকালতি করেছেন, কিন্তু সমস্যার সমাধান হয়নি। আর এই না হওয়ার কারণে শেখ হাসিনা আরও বেপরোয়া হয়ে গিয়েছেন, আর তিনি আরও অসহায় হয়ে পড়েছেন। আর আমরা যারা সাধারণ জনগণ, আমরা তাকে ভালোবেসেছি পাগলের মতো করে। আজকে আমাদের বিজয় দিবস। বাংলাদেশের মানুষ এই দিনে ৩০ লক্ষ শহীদের বিনিময়ে একটি দেশ পেয়েছে, একটি ভূখণ্ড পেয়েছে। এটাকে মানুষ এই দিনটাকে আসলেই খুব ভালোভাবে স্মরণ করে এবং নিজেদের স্বাধীনতার বিজয় দিবস হিসেবে তারা এটা আনন্দ উৎসব করে। কিন্তু সেখানে আজকে বাঘ বসিয়ে দিলেন ভারতের প্রেসিডেন্ট নরেন্দ্র মোদী। তিনি বলেছেন এটা নাকি ১৬ ডিসেম্বর ভারতের বিজয়। ভারতের বিজয় তিনি আখ্যা দিয়ে ফেসবুক পোস্ট করেছেন এবং বাংলাদেশের যে বিজয়, আলাদা একটা দেশ, এটা তিনি অস্বীকার করেছেন। এবং সেই পোস্টে তাদের যে সেনাবাহিনী বাংলাদেশের সাথে যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়েছিল বা মারা গিয়েছিল তাদের বীরত্বের কথা বলেছেন। আমাদের বাংলাদেশে যে ৩০ লক্ষ শহীদ জীবন দিয়েছে তাদের কথা তিনি উল্লেখ করেন নাই। অর্থাৎ তিনি বোঝানোর চেষ্টা করেছিলেন ১৬ ডিসেম্বর বাংলাদেশের একটা দেশ জন্ম হয় নাই, বরং এটা ভারতই বিজয় লাভ করেছে পাকিস্তানের বিরুদ্ধে। চিন্তা করেন, যেটা আমরা এতদিন বলতেছিল, সাধারণ মানুষ অনেকেই বলেছিল যে বাংলাদেশকে ভারত আলাদা রাষ্ট্র মনে করে না, এটাই আজকে নরেন্দ্র মোদী ফেসবুক স্ট্যাটাসে আবারও প্রমাণিত হয়েছে। এই বিষয় নিয়ে কথা বলবো। এর আগে এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন ডক্টর ফজলুল হক, আমরা তার আলোচনা শুনবো। বাংলাদেশের মহান বিজয় দিবসে বাংলাদেশের সকল নাগরিককে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। কিন্তু অভিনন্দন জানাতে গিয়ে, আপনাদেরকে শুভেচ্ছা জানাতে গিয়ে ভরাক্রান্ত হৃদয় নিয়ে আমাকে লাইভ করতে হচ্ছে, তীব্র প্রতিবাদ জানাতে হচ্ছে ভারতের কসাই খ্যাত মোদির বিরুদ্ধে। তিনি আজকের আমাদের বাংলাদেশের এই যে বিজয় দিবস ১৬ই ডিসেম্বর, এই ১৬ই ডিসেম্বরকে কেন্দ্র করে যে পোস্ট করেছে, সেই পোস্টে তিনি এটাকে বাংলাদেশের বিজয়, বাংলাদেশ শব্দচয়ন, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ৯ মাসের যুদ্ধ, বাংলাদেশের মানুষের বীরত্বগাথা, স্যাক্রিফাইস, কোনো কিছুই উল্লেখ না করে তিনি এটাকে তার দেশের ভারতের বিজয় উল্লেখ করে তাদের স্বাধীনতা, তাদের বিজয় উৎসব তারা পালন করছে, তাদের বিজয় হয়েছে, এ করে তিনি একটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের বিরুদ্ধে দাঁড়িয়েছে। আমি এর তীব্র নিন্দা জানাই। বর্তমান বাংলাদেশের এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি তৈরি করে দিয়ে গিয়েছে গত ১৬ বছরের অবৈধ ফ্যাসিস্ট শেখ হাসিনা। বাংলাদেশের পররাষ্ট্রনীতিকে ধ্বংস করে দিয়ে গিয়েছে, বাংলাদেশের মানুষের স্বাধীনতা, সার্বভৌমত্বকে পার্শ্ববর্তী দেশ ভারতের কাছে বিক্রি করে দিয়ে গিয়েছে। কত বড় স্পর্ধা, কত বড় দুঃসাহস, কত বড় জাতির সাথে প্রতারণা! একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের বিজয় দিবস, স্বাধীনতা দিবসকে উপেক্ষা করে সেটা আরেকটি দেশের বিজয় এবং স্বাধীনতা উল্লেখ করতে পারে। এর চেয়ে চোর, এর চেয়ে ডাকাতি, এর চেয়ে জাতির সাথে প্রহসন, মিথ্যা প্রচারণা আর কিছুই থাকতে পারে না। আমরা ১৯৭১ সালে যুদ্ধ করে ৯ মাস সংগ্রাম করে আমার দেশের ৩০ লক্ষ মা বোনের রক্তর বিনিময়ে এই বাংলার স্বাধীনতা যে এনে দিয়েছি, আমরা বলছি এই স্বাধীনতাকে তারা একটা জায়গায় উল্লেখ করার কোনো শব্দচয়ন পর্যন্ত করে নাই। তার মানে আপনি যে তাদের করদ্রাজ্যে পরিণত হয়েছেন, আপনি যে ভারতের করদ্রাজ্যেই থাকতে হচ্ছে, আপনি যে তাদের একজন গোলামে পরিণত হয়েছেন, এটা আর নতুন করে বলার কিছু নেই। প্রিয় বন্ধুরা আমার, আজকের এই যদি হয় স্বাধীনতার দিনের একটি পোস্ট একটি রাষ্ট্রপ্রধান থেকে, তাহলে সেই দেশের স্বাধীনতা আজকের কোন জায়গায় পৌঁছেছে এটা আপনাকে আমাকে এখন ভাবতে হবে। আজ এই বাংলাদেশের মানুষের জন্য একটি বিজয়ের দিন। আমরা ১৯৭১ থেকে এই ২৪ প্রত্যেকটা ধাপে ধাপেই আমরা বাংলাদেশের স্বাধীনতার জন্য লড়াই করেছি, স্বাধীনতা সংগ্রাম করেছি এবং স্বাধীনতা এখনো পূর্ণাঙ্গভাবে অর্জিত হয়নি। ২৪-এ এসে হয়তো
আমরা স্বাধীনতার কিছুটা দ্বার প্রান্তে যাওয়ার চেষ্টা করছি। কিন্তু আজও আমার এই বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলমান রয়েছে। আজও আমার এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে কিনে নেওয়ার জন্য, বিক্রি করার জন্য, ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে পার্শ্ববর্তী ওই রাষ্ট্রটি, এবং সেটা করছেন শেখ হাসিনার কল্যাণেই। শেখ হাসিনা গত 16 বছরে বাংলাদেশের কোনো ইতিহাস জনগণের কাছে প্রকাশ করে নাই, জনগণের সামনে আসতে দেয় নাই, কোনো বক্তব্য জনগণের কাছে দেয় নাই। বিদেশিদের সাথে তার গোপন চুক্তিগুলো সেটা পর্যন্ত এই দেশের মানুষের কাছে উপস্থাপিত করা অনুভব করেন নাই। আমি এই সরকারকে স্পষ্ট করে আহ্বান জানাতে চাই, আপনারা এই নরেন্দ্র মোদীর যে টুইট করেছে, যে পোস্ট করেছে, রাষ্ট্রীয়ভাবে এর প্রতিবাদ এখন জানাতে হবে। আজকের এই বিজয় দিনই আপনাকে পোস্ট করে সেটা জাতির কাছে জানিয়ে দিতে হবে। এবং আজকের আপনাদের এই ভারতের দূতাবাসের যে যারা দায়িত্বে রয়েছে তাদেরকে, এই অ্যাম্বাসেডরকে ডেকে এনে এখন প্রতিবাদ করতে হবে। এমনকি আন্তর্জাতিক আদালতে তার বিরুদ্ধে মামলা দেওয়া উচিত। সার্বভৌমত্বকে ধ্বংসের জন্য, আমার দেশের স্বাধীনতাকে অস্বীকার করার জন্য একটা দেশ স্বাধীন হয়েছে, সেই দেশটার কোনো স্বাধীনতাই নাই, সেই দেশের নামই নাই, সেই দেশের শব্দ নাই। কিসের বিজয় দিবস তোমাদের? 71 কি তোমাদের বিজয়, নাকি 71 আমার দেশের মানুষের বিজয়? আজ এই বাংলার মানুষের বিজয়, কিন্তু সেই বাংলার মানুষের 71-এর বিজয়কে ওরা কেড়ে নিতে চায়। এজন্যই 1971 সালে অনেকে মনে করেছিলেন যে মূলত বাংলাদেশের স্বাধীনতার জন্য পার্শ্ববর্তী দেশটি কোনো কল্যাণ কাজ করছে না। এই পার্শ্ববর্তী দেশটি যে কাজটি করছে সেটা হচ্ছে তার স্বার্থে আমাদেরকে তখন বিভাজন তৈরি করে দিয়ে দেশটাকে বিভক্তি করতে চেয়েছে তাদের স্বার্থে। কিন্তু আমাদের স্বার্থ ছিল, আমরা মুক্তিযুদ্ধ করেছি, আমরা লড়াই করেছি, আমরা বিজয় ছিনিয়ে এনেছি, আমাদের মানুষের জন্য আমরা কাজ করেছি। অতএব আমাদের বিজয়ের উদ্দেশ্য আর ভারতের উদ্দেশ্য এক ছিল না। সে কারণে আজও তারা এই জায়গায় এসে আমাদের দেশের স্বাধীনতাকে শেষ করে দিতে চায়, নিয়ে যেতে চায়, কেড়ে ফেলতে চায়। সেই জায়গায় আপনাকে আমাদেরকে সতর্ক ভূমিকায় অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করতে হবে। দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের এই বিজয় যাতে কেউ ছিনিয়ে নিতে না পারে। এই বিজয় কারো বাপদাদার জন্য তৈরি হয়নি, এই বিজয় সমগ্র বাংলাদেশের মানুষের, এই বিজয় বাংলার জনগণের, এই বিজয় এদেশের ধর্মপ্রাণ সকল নাগরিকদের, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানদের ঐক্যবদ্ধ একটি বাংলাদেশ। এই বাংলাদেশকে তোমাদের কাছে দিতে দিব না। তারা হচ্ছে চরম মুনাফিকি শুরু করেছে। তারা একদিকে শেখ হাসিনার বিদায়ের পরে তাদের সব কিছু অস্থির হয়ে গিয়েছে। তারা এখন আর কোনো অবস্থায় তাদের দিক নিশানা খুঁজে পাচ্ছে না। তারা এখন যে কোনো মূল্যে বাংলাদেশের এই স্বাধীনতা সার্বভৌমত্বকে নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে। সে কারণেই এই দুষ্ট চক্রের লোকটি তার পোস্টে বাংলাদেশের নামটা উল্লেখ করতে পারেনি, স্বীকার করতে পারেনি। এবং এটা আওয়ামী লীগের আজকের এই জাতির কাছে জবাব দিতে হবে যে তোমরা এই বাংলাদেশের 16 বছর বসে পাশের দাদাবাবুদের সাথে সম্পর্ক করে দেশের স্বাধীনতা ধ্বংস করে দিয়েছ। এই স্বাধীনতা আমাদেরকে এখন উদ্ধার করতে হবে। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন বিভিন্ন চুক্তি, বিভিন্ন অন্যায়ভাবে গোপন সম্পর্ক করে, এবং এমনকি এখন এই মুহূর্তে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে এই দেশ থেকে যার কাছে গিয়ে রক্ষা পেয়েছে তিনি হচ্ছেন ওই মোদি। এই মোদির বাংলাদেশ বিরোধী কোনো যদি পোস্ট করে তাতে সবচাইতে বেশি খুশি হয় যে তিনি হচ্ছে শেখ হাসিনা, তিনি হচ্ছে আওয়ামী লীগ। আজকের এই আওয়ামী লীগের দোসররা দেশটাকে বিক্রি করে ওই দেশের একটা করদ রাজ্য বানাতে চেয়েছে এবং বানিয়ে তারা ফেলেছে। তাদের হিসাব অনুযায়ী এটা এখন আর স্বাধীন রাষ্ট্র নয়। যদি স্বাধীন রাষ্ট্র হইতো তাহলে আজকের পোস্টে থাকতো 1971 সালের মুক্তিযুদ্ধের বিজয়ী বাংলাদেশের স্বাধীনতা এবং বিজয় দিবসের আজকের এই বাংলার জনগণকে শুভেচ্ছা। পাশাপাশি এই দিবসটিতে আমাদের দেশ থেকেও যারা সৈন্যরা অংশগ্রহণ করে বিজয় ছিনিয়ে এনেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করতে পারেন। আপনি আমাকে সহযোগিতা করছেন এই বলে যে আমার সমস্ত ভূখণ্ডটা আপনি কেড়ে নিয়ে চলে যাচ্ছেন, এটার নাম সহযোগিতা? এটা হচ্ছে চরম ধান্দাবাজি ছাড়া আর কিছু নয়।
চরম রাষ্ট্রদ্রোহিতা ছাড়া আর কিছু নয়। আপনি আমার দেশের বিরুদ্ধে কথা বলছেন, আপনি আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে কথা বলছেন। আমি সেজন্যই বারবার বলি, আমাদেরকে ওরা কোনোভাবে স্বাধীন বাংলাদেশ মনে করে না। আমাদেরকে ওরা কোনোভাবে মুক্তিযুদ্ধ করে দেশকে মুক্তি করেছি সেটা মনে করে না। ওরা সব সময় এই দেশটাকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। আর এই একটি কারণেই আমি তাদের এই আধিপত্যবাদের বিরুদ্ধে, কিন্তু ব্যক্তিগতভাবে পৃথিবীর সকল রাষ্ট্রের সাথে আমার আপনার সম্পর্ক থাকতেই পারে, কিন্তু আমার দেশকে নিয়ে, আমার দেশের স্বাধীনতাকে নিয়ে যে টানা হেঁচড়া করবে তাকে অন্ততপক্ষে আমি কোনো অবস্থায় সমর্থন কিংবা ভালোবাসতে পারি না। প্রিয় ভাইয়েরা, আসুন সবাই তীব্র নিন্দা জানান। এই ষড়যন্ত্র রুখে দিতে হবে। স্বাধীন বাংলাদেশের পক্ষে যদি থাকতে তুমি না পারো তাহলে তুমি চুপ থাকো, কিন্তু তুমি আমার দেশের বিরুদ্ধে কোনো পোস্ট করে আমার দেশের স্বাধীনতাকে ছিনিয়ে নিতে পারো না। প্রিয় ভাইরা, আমি খুব ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমাকে আজকের কথা বলতে হবে, সেটা ভাবতেও পারি নাই যে আজকের এই 16ই ডিসেম্বর, যেখানে আমার আনন্দ উৎসবের দিন, আমি বিজয় পালন করব, সেই দিন আমাকে আপনার তীব্র ভাষায় এখন প্রতিবাদ করতে হয়েছে। এটা আমাদের জন্য, দেশের জন্য, জাতির জন্য লজ্জার। কিন্তু আজ এটাই হচ্ছে বাংলাদেশের বর্তমান বাস্তব চিত্র। প্রিয় দেশবাসী, আমরা ওদের কোনো ফাঁদে পাড়া দেয়া যাবে না। আমাদেরকে সতর্ক যেমন থাকতে হবে, পাশাপাশি ওদের সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে এবং এই জাতির ক্রাইসিস রক্ষার্থে ঐক্যবদ্ধভাবে আমাদের সবাইকে এগিয়ে এসে আগামীর বাংলাদেশকে গঠন করতে হবে। নরেন্দ্র মোদীর এই পোস্টের তীব্র নিন্দা জানাই, বিশ্বের কাছে আহ্বান জানাই, স্বাধীন বাংলাদেশের বিরুদ্ধে এই ধরনের পোস্ট করে অবহেলা করার কারণে তার এখনই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমাদের মহান মুক্তিযুদ্ধ এবং 1971 সনের যে অগ্নিঝরা ইতিহাস, সেটি নিয়ে এই মুহূর্তে বাংলাদেশে যে ছলচাতুরি চলছে এবং সেই ইতিহাস বিকৃতির যে মহোৎসব চলছে, এটি আমাদের পুরো জাতিসত্তাকে এবং পুরো জাতিসত্তার ইতিহাস এবং ঐতিহ্যকে ক্রমশ ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আমাদের যিনি এখন প্রধান উপদেষ্টা রয়েছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস, ভদ্রলোক, বয়স্ক মানুষ, সম্মানিত মানুষ, এবং শেখ হাসিনার সঙ্গে তার শত্রুতা, এই শত্রুতার কারণে তিনি পুরো দেশ এবং জাতির সকলের সহানুভূতি তিনি পেয়েছিলেন। এই ভদ্রলোক সারা জীবন শুধু গ্রামীণ ফোন নিয়ে, গ্রামীণ ব্যাংক নিয়ে ব্যস্ত ছিলেন এবং সারা দুনিয়া চষে বেরিয়েছেন, নোবেল পুরস্কার পেয়েছেন, বিভিন্ন মোটিভেশনাল স্পিচ দেওয়া সারা দুনিয়াতে, এবং একটার পর একটা আন্তর্জাতিক স্বীকৃতি লাভ, সেটা ডক্টরেট ডিগ্রি হোক, সেটা কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের স্বীকৃতি হোক, কিংবা অন্য যে কোনো কিছু, বিদেশ থেকে যে কোনো একটা সার্টিফিকেট পেলেই তিনি নিদারুণ খুশি হতেন। এবং তার এ সকল সার্টিফিকেট, ডক্টরেট ডিগ্রির সংখ্যা হাজারখানেক তো হবেই। এবং এই কাজগুলো তিনি করেছেন বলতে গেলে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা হওয়ার পর থেকে, আর 1996 সনের পর থেকে রাষ্ট্রীয় মদদে, মানে 1996 থেকে 2001 সন পর্যন্ত আওয়ামী লীগ জমানাতে তিনি যে কোনো কারণে শেখ হাসিনার খুব কাছাকাছি চলে গিয়েছিলেন। শেখ হাসিনা তাকে স্যার সম্বোধন করতেন এবং সারা দুনিয়াতে তিনি চষে বেরিয়েছেন রাষ্ট্রীয় অতিথি হিসেবে, এবং ওই সময়টাকে ম্যাটারালাইজ করে তিনি তার যে আন্তর্জাতিক খ্যাতি এবং দ্যুতি, এটি তিনি বাড়িয়েছেন। এটা তার ব্যক্তিগত সফলতা। কিন্তু এরশাদ জমানাতে যদিও তিনি এরশাদের আনুকূল্য নিয়ে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু রাষ্ট্রীয় কোনো কর্মকাণ্ডে দেশে এবং বিদেশে এরশাদ সাহেব তাকে কখনো ওইভাবে প্রিভিলেজ দিয়েছেন এরকম কোনো সিঙ্গেল উদাহরণ নেই। কিংবা 1991 থেকে 96 সনাবধি এই পুরো সময়টিতে বিএনপিও তাকে যে গুরুত্ব দিয়েছে, নট লাইক দ্যাট। বরং যখন তত্ত্বাবধায়ক সরকার অতীতে এসেছে, তিনি একজন গুণী ব্যক্তি হিসেবে, একজন গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে তিনি সেই তত্ত্বাবধায়ক সরকারের একজন উপদেষ্টা রূপে তিনি দায়িত্ব পালন করেছেন, এবং আবার সেই দায়িত্ব পালন শেষে তিনি তার কর্মের অধিক্ষেত্রে ফিরে গিয়েছেন। 11 যখন হলো 2006 সনে, তখন
কে বা কারা তাকে বুদ্ধি দিল, বা তিনি নিজে বুদ্ধিটি গ্রহণ করলেন, রাজনীতি করবেন, একটা রাজনৈতিক দল করলেন, বহু মানুষকে একত্রিত করলেন, এবং একটা সময় তিনি বুঝতে পারলেন যে এটা তার কর্ম নয়। তিনি এয়ারপোর্টে নামলেন এবং কান ধরে তওবা করলেন যে আমি এর মধ্যে আর নেই। এরপর থেকে তিনি তার কর্ম নিয়েই ব্যস্ত আছেন, কিন্তু তার যারা প্রতিপক্ষ, বিশেষ করে আওয়ামী লীগ, তারা তাকে ছাড়েনি। তাকে অকথ্য নির্যাতন করেছে মানসিকভাবে, আর্থিকভাবে, এবং তার সকল কিছু তছনছ করে দেওয়ার জন্য সব চেষ্টা আওয়ামী লীগ সরকার করেছে। আর বিপরীতে তিনি দেশের ভেতরে এবং দেশের বাইরে তার যত বন্ধু রয়েছে, বান্ধব রয়েছে, সব মিলিয়ে তিনি আওয়ামী লীগ সরকারের উপর একটা চাপ প্রয়োগ করার জন্য চেষ্টা করেছেন। এবং তার বন্ধুরা, তার শুভানুধ্যায়ীরা, কেউ হয়তো তার সঙ্গে যোগাযোগ রেখেছেন বা কেউ রাখেননি, কিন্তু স্বপ্রণোদিত হয়ে একজন মানুষের প্রতি অত্যাচার করা হচ্ছে, এটাকে অনেকেই যাকে বলা হয় প্রতিবাদ করেছেন। তো দেশের বাইরে যারা তার ঘনিষ্ঠজন রয়েছেন, তারাও অনেকগুলো প্রতিষ্ঠান, বেশ বহু সংখ্যক নোবেল লরিয়েট, এ যাবৎকালে যত নোবেল পুরস্কার পেয়েছেন তারা, তারপরে মার্কিন রাজনীতির বিশেষ করে ডেমোক্র্যাট দলীয় সংসদ সদস্য, সিনেটর, সাবেক প্রেসিডেন্ট, সবাই তার পক্ষে ওকালতি করেছেন, কিন্তু সমস্যার সমাধান হয়নি। আর এই না হওয়ার কারণে শেখ হাসিনা আরও বেপরোয়া হয়ে গিয়েছেন, আর তিনি আরও অসহায় হয়ে পড়েছেন। আর আমরা যারা সাধারণ জনগণ, আমরা তাকে ভালোবেসেছি পাগলের মতো করে। এটা সবাই হয়। তার জায়গায় যদি অন্য যে কোনো মানুষ থাকতেন, আমরা তাকেও ভালোবাসতাম। মানুষ সবসময় অত্যাচারিতের পক্ষে। তো সেই মানুষটি এখন রাষ্ট্র ক্ষমতায় আছেন, এবং রাষ্ট্র ক্ষমতায় আসার পর আমরা দেখলাম যে তার সব আছে, শিক্ষা আছে, দীক্ষা আছে, জ্ঞান আছে, গরিমা আছে, এবং মাশাআল্লাহ শরীর স্বাস্থ্যও ভালো আছে। কিন্তু যেটি নেই সেটি হলো কঠোরতা। রাষ্ট্র পরিচালনার জন্য যে কঠোরতা, সেটা নেই। দ্বিতীয়ত কমান্ডিং ভয়েস। তিনি একটা গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছেন, এবং অবস্থা দৃষ্টি এখন মনে হচ্ছে যে তিনি একটা গ্রামীণ ব্যাংকে টিম ওয়ার্ক পেয়েছিলেন। সেই টিম ওয়ার্কের মাধ্যমে তিনি অ্যাডমিনিস্ট্রেটিভ কাজগুলো চালাতেন। তিনি মূলত অ্যাডমিনিস্ট্রেশন দেখেননি। এটা এখন তার কথাবার্তায়, আচরণে স্পষ্ট। তো তিনি শুধুমাত্র প্রচার, মোটিভেশন, দৌড়দৌড়ি করা, ছুটোছুটি করা, এই কাজগুলো তিনি করেছেন। অ্যাডমিনিস্ট্রেশনের বিষয়গুলো গভীরভাবে তিনি দেখেননি, গ্রামীণ ফোনেও দেখেননি, গ্রামীণ ব্যাংকেও দেখেননি। তো ফলে কি হলো, এই এখন রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে তার যে কমান্ডিং ভয়েস দরকার, সেটি হচ্ছে না। তৃতীয়ত হলো তার রাজনৈতিক হয়তো জ্ঞান আছে, বুদ্ধি আছে, কিন্তু রাজনৈতিক কৌশল তিনি একেবারেই অপটু, একেবারেই অপটু। এর ফলে কি হলো, তিনি হুটহাট করে অনেক কথা বলছেন, যেখানে হাসার দরকার নেই সেখানে হাসছেন, যেখানে কান্নার প্রয়োজন নেই সেখানে কান্না করার চেষ্টা করছেন। তো এই কাজগুলো করার কারণে কি হলো, তার একটা বিসাদৃশ্যতা তৈরি হয়ে গেছে। তিনি যে রিসেট বাটন চাপার কথা বলেছেন, তারপরে মাস্টার মাইন্ড, আন্দোলনের মাস্টার মাইন্ডের কথা বলেছেন, তারপরে ম্যাটিকুলার শব্দগুলো বলেছেন, এগুলো ভীষণ রকম প্রতিক্রিয়া তৈরি করেছে রাজনৈতিক অঙ্গনে, এবং এই অল্প সময়ের মধ্যে তার ইমেজটা তার জন্য বুমেরাং হয়ে পড়েছে। তিনি অনেক শত্রু তৈরি করে ফেলেছেন সাধারণ মানুষের মধ্যে। তো তার অনেকগুলো কথার মধ্যে যেগুলো ম্যাটিকুলাস, সেটার আলাদা প্রেক্ষাপট, তারপর মাস্টার মাইন্ড, সেটার আলাদা প্রেক্ষাপট, কিন্তু এই আমাদের যে ইতিহাস এবং ঐতিহ্যের সঙ্গে যেটা সম্পৃক্ত, সেটা হলো রিসেট বাটন চাপ দেওয়া। একটি বক্তব্য তিনি বলার চেষ্টা করেছেন যে এই আন্দোলনকারীরা, ছাত্র নেতারা, সমন্বয়করা এই আন্দোলনের সফলতার মাধ্যমে যে কাজটি করেছে, সেটা হলো তারা একটা রিসেট বাটনে চাপ দিয়েছে। ইটস এ সায়েন্টিফিক টার্ম। রিসেট মানে সায়েন্টিফিক টার্ম, এটা আধুনিক প্রযুক্তির সাথে সম্পৃক্ত। আপনি একটা কম্পিউটার রিসেট করবেন, তারপর একটা প্রোগ্রামকে আপনি রিসেট করবেন, এর সাথে জড়িত। কিন্তু তিনি যাই মিন করে থাকেন না কেন, বা যাই বলে থাকেন না কেন, আলটিমেটলি এটিকে ডক্টর ইউনূস বিরোধী যারা আছে তারা বলার চেষ্টা করছে যে আমাদের হাজার বছরের যে ইতিহাস, হাজার বছরের যে ঐতিহ্য, সব কিছুকে তিনি রিসেট করে তার মতো করে তৈরি করবেন, গ্রামীণ ব্যাংকের আদলে, চট্টগ্রামের আদলে, এবং তার মতো করে। এবং এই কথার যে
প্রতি জবাব। সাধারণত রাজনীতিতে যেটা হয় বাতচিত বা সওয়াল জবাব, আপনি যাই বলেন না কেন সেটার একটা কাউন্টার জবাব দিতে হবে। বিএনপি যাই কিছু বলুক, আওয়ামী লীগ তার বিরুদ্ধে বলবেই, আওয়ামী লীগ যা বলুক বিএনপি তার বিরুদ্ধে বলবে, এবং এটা নিয়েই রাজনীতি। এবং মানুষ সত্য মিথ্যা বিশ্লেষণ অতটা করে না। আওয়ামী লীগ যারা করে আওয়ামী লীগই করে, শেখ হাসিনা যত খারাপ হোক। আপনি এই শেখ হাসিনার যে বাংলাদেশের যে শেখ হাসিনা পন্থী লোকজন আছে তাদেরকে কোনো অবস্থাতেই শত জুলুম নির্যাতন করে শেখ হাসিনার বিরুদ্ধে নিতে পারবেন না, এটাই হলো নিয়ম। আবার বিএনপি যারা করে তাদেরকে শত নির্যাতন করে আপনি বিএনপির বিরুদ্ধে, তারেক রহমানের বিরুদ্ধে, খালেদা জিয়ার বিরুদ্ধে নিতে পারবেন না। জামাতেরও একই অবস্থা, জাতীয় পার্টির একই অবস্থা। তো সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের এইরকম কোনো রাজনৈতিক সংগঠন না থাকার কারণে তার যারা লোকজন আছে সেই লোকজনগুলো কিন্তু কেউ তার পক্ষে ওভাবে রাজনৈতিক সংগঠনের মতো নামেনি, এবং তার কোনো কথাকে ব্যাখ্যা করার চেষ্টা করেনি, তার পক্ষে কেউ কণ্ঠ খুলছে না, কলম তুলছে না। ফলে এই ভদ্রলোক একেবারে একা, নিঃসঙ্গ, নীরব। তার চারিদিকে কোনো কোলাহল নাই, কেউ বলছে না ইউনূস ভাই জিন্দাবাদ, ইউনূস ভাইয়ের আগমন, শুভেচ্ছা, স্বাগতম, এক ইউনূস, লোকান্তরে লক্ষ ইউনূস, ঘরে ঘরে, এই ধরনের কথাবার্তা হচ্ছে না। ফলে কি হচ্ছে, তার ভালো দিকগুলো যেটা আছে সেই ভালো দিকগুলো আমরা এনজয় করছি, কিন্তু আমরা কৃপণতা করছি বলছি না। তার মন্দ যে দিকগুলো, যেগুলো আমাদের মনের মতো হয়নি, এগুলো আমরা সমালোচনা করছি। আর তার ওই কথাকে ব্যবহার করে যে অনার সৃষ্টি তৈরি হচ্ছে সমাজে, এ সব কিছুর জন্য আমরা এই বয়স্ক বা প্রবীণ সম্মানিত মানুষটিকে দায়ী করছি। যেমন তিনি একটা শব্দ বলে দিয়েছেন, রিসেট বাটন। ভালো কথা। এখন রিসেট বাটন এইটা বলার পরে তিনি এখন পর্যন্ত কোনোটা রিসেট করেছেন মুক্তিযুদ্ধ নিয়ে, কোনো একটা বিষয় নিয়ে আজে বাজে কথা বলেছেন আমি শুনিনি। কিন্তু ব্যাপার হলো যে বাইরে যে সকল কথাবার্তা হচ্ছে, আওয়ামী বিরোধী যারা শক্তি তারা যে সকল কথাবার্তা বলছে, আলটিমেটলি এই দায়গুলো তার উপর চলে আসছে। এবং তিনি যে দায়ী নন এই কথাটা বলার জন্য তার অফিসে একজন প্রেস সচিব আছেন, মিস্টার শফিক, অত্যন্ত ভদ্রলোক মানুষ। কিন্তু তারও তো একটা সীমাবদ্ধতা আছে। তিনি তো এরকম গলাবাজি করা কোনো সাংবাদিক কখনোই ছিলেন না, কিংবা গোয়েবলসের মতো এরকম প্রচার করতে পারেন এরকম তার কোনো দক্ষতা নেই। তিনি ইংরেজিতে টুকটাক খবর পাঠিয়েছেন, মানে তিনি যেহেতু এএফপিতে চাকরি করেছেন, ফ্রান্সের একটি প্রতিষ্ঠান এএফপি অথবা এপি, তো সেখানে তারা বাংলাদেশ থেকে যে নিউজগুলো তার সংবাদদাতারা নেয় ওইগুলোকে এডিট করে তিনি সেগুলো পাঠিয়ে দেন। ইট ওয়াজ এ অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট। কিন্তু আমাদের দেশে আওয়ামী লীগ জমানাতে যেভাবে মোজাম্মেল বাবু ছিলেন, যেভাবে নাইমুল ইসলাম খান ছিলেন, যারা রাতকে দিন করতে পারতেন, দিনকে রাত করতে পারতেন, যেভাবে ফারজানা রূপা ছিলেন, তো এরকম কেউ ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে এখন পর্যন্ত আসেনি। ফলে তার যে কথাগুলো, বক্তব্যগুলো, সেই বক্তব্যগুলো ডিফেন্ড করার মতো তার আশেপাশে কেউ নাই। আর অন্যদিকে যেটা হচ্ছে, তার যে কোনো একটা বক্তব্যকে পুঁজি করে আওয়ামী বিরোধী যারা শক্তি তারা অনেক কিছু করার চেষ্টা করেছে, এবং তারই ধারাবাহিকতায় 1971 সনের মহান মুক্তিযুদ্ধ নিয়ে খুবই আপত্তিকর, খুবই বাজে অনেকগুলো শব্দ, অনেকগুলো বক্তব্য ইতিমধ্যে আমাদের সমাজে অনেক ছোট মুখে অনেক বড় বড় কথা চলে আসছে, যেটি এই দেশকে অনিশ্চয়তার দিকে নিয়ে যাবে, হানাহানি, মারামারি, কাটাকাটির দিকে নিয়ে যাবে। এমনকি সামাজিক বিশৃঙ্খলা যদি গৃহযুদ্ধের দিকে যায় তাহলে অস্বাভাবিক কিছু নেই। এর কারণ হলো বাঙালি কোনো অবস্থাতেই আমাদের যে মহান মুক্তিযুদ্ধ, এই মুক্তিযুদ্ধের সঙ্গে কোনো কিছুর আপোষ তারা করতে চায় না। এবং এই মহান মুক্তিযুদ্ধের সময় যে বীরশ্রেষ্ঠ যারা হয়েছেন, আত্মাহুতি দিয়েছেন, তাদের পাশে অন্য কোনো বীরশ্রেষ্ঠকে তারা বসাতে চান না। হয়তো ভিন্ন প্রেক্ষাপট হবে, ভিন্ন নাম হবে, কিন্তু 1971 সনের মহান মুক্তিযুদ্ধের যারা বীরশ্রেষ্ঠ, তাদের চেহারা, তাদের ব্যক্তিত্ব, তাদেরকে নিয়ে গান রচিত হলে, তাদের নাম শুনলে মানুষের মধ্যে যে আবেগ চলে আসে, সেই আবেগের সঙ্গে অন্য কোনো আবেগের তুলনা হয় না। ঠিক সেই জায়গাটাতেই এই মানুষ, ইদানিংকালের যারা সমালোচনাকারী, তারা এগুলো বলার চেষ্টা করছে। মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদ হয়নি, 2 লক্ষ মা বোনের ইজ্জত হারায়নি, এই সকল কথাবার্তা বলা হচ্ছে। তারপরে জাতির পিতা, কিসের জাতির পিতা? শেখ মুজিবকে, বঙ্গবন্ধুকে, সে তো পালিয়ে গেছে, যান বাঁচাতে পালিয়ে গেছে। শেখ হাসিনাকে, সে তো মুক্তিযুদ্ধের সময় তার স্বামীর সঙ্গে থেকে সেই মুক্তিযুদ্ধের সময় যদি তার যদি অর্জন কিছু থেকে থাকে তাহলে সে প্রেগন্যান্ট হয়েছে, এবং ওই সময় পাকিস্তানিদের তত্ত্বাবধানে
সে একটা সন্তান প্রসব করেছে। সমাজের জ্ঞানী গুণী লোকজনগুলো এই সকল কথাবার্তা খুব বাজে এবং বিশ্রীভাবে বলার চেষ্টা করছে। ফলে কি হলো, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে যে বাড়াবাড়ি করেছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে যে কুৎসা করেছে, বেগম জিয়াকে নিয়ে যে সকল অশ্লীল অশ্রাব্য কথাবার্তা বলেছে, তার শতগুণ এখন আওয়ামী লীগের উপর ফিরে আসছে। কিন্তু বিএনপি একটা অভিজ্ঞতা দল। আমি যে কথাগুলো বলছি, অবাক করার ব্যাপার হলো বিএনপির ডেডিকেটেড যে সমস্ত লোকজন রয়েছেন, নেতাকর্মী রয়েছেন, তারা কিন্তু কেউ এই সকল বাজে কথা বলছেন না, বরং মুক্তিযুদ্ধের পক্ষে তারা এই সময়টাতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার চেষ্টা করছেন। যারা বলছেন তাদের একটা বিরাট অংশ স্বাধীনতা বিরোধী, আর তাদের একটা বিরাট অংশ স্বাধীনতা বিরোধীদের পরবর্তী প্রজন্ম। তাদের একটা বিরাট অংশ নতুন জেনারেশনের, যারা স্বাধীনতা বিরোধীও ছিল না, স্বাধীনতার পক্ষ ছিল না, কিন্তু তাদের যথেষ্ট গ্রুমিং হয়নি। আমাদের সমাজে দেখা গেল যে আমরা যখন 8-9-এ পড়তাম, সেই সময়টাতে আমাদের যে জ্ঞান ছিল, গরিমা ছিল, দেশ বিদেশের খবরাখবর ছিল। তারপর আমরা শত বছরের, হাজার বছরের ইতিহাস সম্পর্কে জানতাম 8-9-এ থাকতে। 8-9-এ থাকতে আপনি এখন ক্লাস 9-এর একটা ছেলে মেয়েকে জিজ্ঞাসা করেন তো, হু ইজ মার্শাল মার্সোয়ানি, কিংবা জিজ্ঞেস করুন ভিনসেন্ট ভ্যান গগের সম্পর্কে 5 লাইন বলো। 8-9-এর 6-7-এর একটা ছেলে মেয়েকে জিজ্ঞাসা করেন। অথচ আমরা অজপাড়াগায় ছিলাম। সেই অজপাড়াগায় থাকার পরেও এই নামগুলো, এদের কর্মকাহিনীগুলো, এদের বইগুলো, এদের লেখাগুলো আমরা সেই ছোটকালে আমরা হ্যান্স ক্রিস্টিয়ান অ্যান্ডারসনের লেখা আমি পড়েছি ক্লাস 7-এ থাকতে। আমরা এডগার রাইস বারোজের লেখা পড়েছি সেই ক্লাস 6-এ থাকতে, টারজান দ্য অ্যাপ ম্যান। এটা কল্পনা করা যায় না এই যুগে। আমাদের অজপাড়াগে রবীন্দ্র জয়ন্তী হতো, নজরুল জয়ন্তী হতো, যেখানে মানে কারেন্ট ছিল না, কোনো কিছু ছিল না, হ্যাজাক লাইট জ্বালিয়ে এই রবীন্দ্র জয়ন্তী হতো। ফলে আমাদের সমাজের একটা বিরাট অংশ গ্রুমিং হয়েছিল ইতিহাসে, সাহিত্যে, সংস্কৃতিতে। কিন্তু এখনকার যে ছেলে, এদের কেমন অবস্থা? আমি কয়েকদিন আগে আমার এক বন্ধু সচিব, গভর্নমেন্ট সরকারের সচিব, তো বুঝতে পারেন যে ইউনিভার্সিটিতে একসাথে পড়েছি, পাশাপাশি হলে থেকেছি, এখন সে সরকারের সচিব। তো তার বড় ছেলে আমেরিকার একটা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। তো এখন আমরা একই গাড়িতে যাচ্ছি। তো আমি তার সাথে, ছেলেটার সঙ্গে যখন কথা বললাম, তখন আমরা আলটিমেটলি 4-5 ঘন্টা আমরা একসাথে ঘুরেছি। এর মধ্যে সেই ছেলেটা আমার বাসায় আসছে, তার বাপ, তার মা, আমরা অনেক আড্ডা মারতেছি, কথাবার্তা জিজ্ঞাসা করছি। তো হঠাৎ অলানে সাডেন জিজ্ঞাসা করলাম যে, বাবা তুমি কি জানো হুই যাই আম, মানে আমি কে? সে বলে যে আমি জানি না। আমি বললাম যে আমি যে তোমার বাবার বন্ধু, এটা কি তুমি জানো? কয় না। তুমি কি আমার এই যে আজকে যেখানে এসেছো, তো তুমি কি আমার নামটা কখনো শুনেছো, বা হুই যাই আম, আমার নামটা কি, তোমার আগ্রহ জেগেছে? বলে যে না। তা আপনি বোঝার চেষ্টা করুন যে বাংলাদেশ থেকে একজন সচিবের ছেলে আমেরিকাতে পাঠানো হয়েছে, সে আমেরিকার একটা বিশ্ববিদ্যালয়ে পড়ে। তো সে একটা পরিবারের সঙ্গে 5 ঘন্টা সময় কাটালো, তার মনে একবারও প্রশ্ন জাগিয়ে নেই। তার বাবাকে জিজ্ঞাসা করে, বাবা যেখানে যাচ্ছি তিনি কে, তার নাম কি, তার সঙ্গে সম্পর্ক কি? অথবা 4 ঘন্টা ধরে একজন মানুষের কথা শুনলো, কথাবার্তা শুনলো, একবারও মনে হয়নি দিস ম্যান বিলংস এ নেম, তার একটা নাম থাকা দরকার। তখন আমি বললাম যে বাবা আমার নাম গোলাম মাওলা রনি, এই আমার পরিচয়, তোমার বাবার বন্ধু আমি। তো এখন চিন্তা করুন এই যে জেনারেশন, এখন এই জেনারেশনে অনেকে পাকা পাকা কথা বলতেছে, মোবাইল চালাচ্ছে, এখানে ইন্টারনেটে তাস খেলছে, এখানে ইন্টারনেটে বাংলাদেশে বসে ওখানে গেম খেলছে জাপানের এক 80 বছরের বৃদ্ধর সাথে। এটা সাইকোপ্যাথি, এটা এক ধরনের মানসিক রোগ, এটা একটা যন্ত্রণা। আপনি যদি ইভাল নোয়া হারারির কতগুলো বক্তব্য শুনেন, ব্যানানাস ইন হ্যাভেন, তার একটা বিখ্যাত যাকে বলা হয় ভাষণ রয়েছে, এবং নোয়া হারারি এই মুহূর্তে হিব্রু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, এবং সারা পৃথিবীর যে কয়েকজন নামকরা জ্ঞানী ব্যক্তি রয়েছেন তার মধ্যে একজন নোয়া হারারি। তার কিছু বক্তব্য দেখলেই বুঝতে পারবেন যে এই সোশ্যাল মিডিয়া এবং ইন্টেলিজেন্ট, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদেরকে কি সর্বনাশ করেছে। তো সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কবলে পড়া একটা জেনারেশন, এখন সেই জেনারেশনকে নিয়ন্ত্রণ করার জন্য যদি
এআই সম্পর্কে কোনো ধারণা না থাকে, রাজনীতি সম্পর্কে ধারণা না থাকে, তারা তাদের উপর নেতৃত্বে থাকে, তাহলে যা হবার তাই হচ্ছে এই বাংলায়। ফলে আমাদের এই যে মহান মুক্তিযুদ্ধ নিয়ে, তারপরে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে, এমনকি বাঙালি জাতির ইতিহাস নিয়ে যে সকল কথাবার্তা হচ্ছে, এটা পুরো যে কাঠামো, এই রাষ্ট্রটা তো একটা কাঠামোর উপর দাঁড়িয়ে আছে, একটা পিলারের উপর দাঁড়িয়ে আছে। এখন যদি আপনি পিলারগুলোকে সরিয়ে দেন, হোয়াট এভার মেবি, আপনার পিলারগুলো বাঁশের তৈরি, কনক্রিটের তৈরি, কিংবা বটগাছের তৈরি, কিংবা যাকে বলে আরও দুর্বল কাঠের তৈরি, ডাজ নট ম্যাটার, কিন্তু ওটা একটা পিলার, পিলারের উপরে স্ট্রাকচারটা দাঁড়িয়ে আছে। এখন আপনি হঠাৎ করে বললেন যে এই মুক্তিযুদ্ধ নামক যে পিলারটি, এটি দরকার নেই, স্বাধীনতা নামক একটা পিলারটি নতুন করে এখানে রিসেট করতে হবে, নতুন পিলার দিতে হবে এখানে। তারপর আমাদের যে ইতিহাস এবং ঐতিহ্য, আর একটা পিলার, সেটাকে পাল্টাতে হবে, রিসেট করতে হবে। তারপর আমাদের যে সংস্কৃতি, যেটাকে আমরা বলা হয় কালচার, সেই সংস্কৃতি এটা হবে না। আমাদের যে রাজনৈতিক ইতিহাস, এটা একটা পিলার। আমাদের জনগণের আশা এবং আকাঙ্ক্ষা, এটা একটা পিলার। এই সমস্ত পিলারগুলোর উপরই দেখা গেল স্বাধীন সার্বভৌমর মানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নামক যে রাষ্ট্রটি, এটি প্রতিষ্ঠিত হচ্ছে। তো সেই পিলারগুলোকে নড়বড়া করে দিচ্ছি, কেটে দিচ্ছি, সরিয়ে দিচ্ছি, আলটিমেটলি কি হচ্ছে, পুরো স্ট্রাকচারটা ধপাস করে পড়ে যাবে। আর পড়ে যাওয়ার পরে কি হবে, এই যে এখন যারা কথাবার্তা বলেছেন তারা অতীতে গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন না, তাদের পিতামাতা আত্মীয় স্বজন কখনই গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন না। আপনি দেখেন এখন অনেকেই খুব বড় বড় কথা বলছেন, কিন্তু রাজনীতি বলেন, রাষ্ট্র পরিচালনা বলেন, এখানে একটা ট্রেডিশন লাগে। রাজার ছেলে রাজা হবে, মন্ত্রীর ছেলে মন্ত্রী হবে, জমিদারের ছেলে জমিদার হবে। রাতারাতি এখানে এসে হুট করে কোনো কিছু করা যায় না, কোনো কিছু করা যায় না। তো শুধু বাংলাদেশে আজ দেখেন কেন ইংল্যান্ড তাদের 800 বছর পুরনো রাজতন্ত্রকে ধরে রেখেছে, কেন 2500 বছরের রাজতন্ত্রকে জাপান ধরে রেখেছে। তো এই জিনিসগুলো বুঝতে হবে, ইতিহাস ঐতিহ্য। রাতারাতি আপনি ইচ্ছে করলেই একটা নতুন কিছু দিয়ে, একটা জেনারেশন দিয়ে 1000 বছরের একটা ট্রেডিশন ঐতিহ্যকে মুছে দিতে পারেন না। ঐতিহ্য এমন একটা জিনিস, প্রথা এমন একটা জিনিস, কাস্টম এমন একটা জিনিস যেটা বিশ্ব আইনে বিধিবদ্ধ, সাংবিধানিক আইনের চাইতেও প্রথা গুরুত্বপূর্ণ। কাজেই বাংলাদেশে যে প্রথাগুলো গড়ে উঠেছে বিভিন্ন সময়টিতে, রাতারাতি আপনি এই প্রথাগুলো নষ্ট করতে পারেন না। এখন সেই জিনিসটি চক্রান্ত চলছে। সমাজের যারা কর্তা ব্যক্তি রয়েছেন, 1000 বছর ধরে বংশ পরম্পরায় যারা বাংলাদেশে এলিট হিসেবে আছেন, তাদের উচিত মুখ খোলা। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, ফয়জুলকের আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন যে আসলেও নরেন্দ্র মোদী যে কথাটা বলেছেন তার মানে বাংলাদেশের অস্তিত্বে তিনি আঘাত করেছেন। বাংলাদেশ নামে যে একটা দেশ আছে এটাই ভারত স্বীকার করতে চায় না। এতদিন সাংবাদিক ইলিয়াস, পিনাকি তারা যে কথাগুলো বলছিল, আজকে সেই কথাগুলো বাস্তবায়িত হলো। পিনাকি, সাংবাদিক ইলিয়াস ইতিমধ্যেই কিছু কথা বলেছেন, যে কথাগুলো আজকে বাস্তব প্রমাণিত হলো যে বাংলাদেশের যত সমস্যা আছে সব সমস্যার জন্য দায়ী একমাত্র ভারত। ভারতই এদেশের সকল ষড়যন্ত্র এবং সকল গুম খুনের সাথে জড়িত। যাই হোক দর্শক, ভারতের এই বক্তব্য, নরেন্দ্র মোদীর কষায় নরেন্দ্র মোদীর এই বক্তব্য তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমরা। আমরা দেশ, আমরা বাংলাদেশ, আমরা প্রয়োজনে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করব। ভারত কিভাবে আমাদের স্বাধীনতাকে তারা নিজেদের স্বাধীনতা মনে করে, এটা অবশ্যই ভারতের আমরা কুচক্রী মহলের, ভারতের নতুন এক ষড়যন্ত্রের পায় তারা।